আজ রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী, ১৬৪তম জন্মবার্ষিকী। ঠিক আজ না, বলা চলে দুদিন আগেই শেষ হয়েছে। তবে আমাদের এই আয়োজন আজ রবীন্দ্রনাথের প্রতি মূলত শ্রদ্ধাঞ্জলি। তার সাহিত্য, তার কবিতা, সঙ্গীত নিয়ে আলোচনা, ইতিমধ্যেই অনেক আলোচনা হয়েছে। তবে আজকের যে মূল বিষয় ছিল সেটি রবীন্দ্র নজরুল সম্পর্কের ধরন ও বাংলা সাহিত্যে সম্প্রীতির ধারা। আমি এই শিরোনামে ফিরে আসি। তবে এর আগেই একটি কথা উল্লেখ করতে হয়। ইতিমধ্যেই আমাকে দু একজন জিজ্ঞাসা করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে রবীন্দ্র জয়ন্তীতে নজরুল কেন প্রাসঙ্গিক হয়ে এলো। তাহলে কি রবীন্দ্র জয়ন্তী উদযাপন কিংবা রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানানোর ক্ষেত্রে নজরুল একটা সহায়ক ভূমিকা হিসাবে ক্রিয়া করছে কিনা, এটি ঠিক আমি বলতে পারবো না। তবে যেহেতু আমি নজরুল গবেষকও এবং নজরুল নিয়ে কাজ করি এবং রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে সর্বদাই আমার একটি সাহিত্যিক, সামাজিক, রাজনীতিক আলোচনা চলতে থাকে আমার পক্ষ থেকে। এর অবশ্য একটি কারণ আছে। কারণটি হলো নজরুল রবীন্দ্র সম্পর্কের যে আলোচনাটি আমি স্বাভাবিকভাবে সামনে আনতে চাই, তার একটি কারণ যে আমাদের সমাজের মধ্যে যে নানা রকম বিভেদ, বিভাজন, সংঘাত, সম্প্রীতির যে অভাব প্রতিনিয়তই থাকে এবং প্রতিনিয়তই কবি, সাহিত্যিক এবং সুবিবেচক সম্পন্ন মানুষদের সেগুলি নিয়ে কথা বলতে হয়। এবং এই কথা বলার সবচেয়ে মারাত্মক একটি বিষয় আমি উল্লেখ করতে চাই। ধরুন, যাদের দ্বারা সমাজের কোনো প্রান্তিক চেতনা, সাহিত্য, চিন্তা, মানে প্রান্তিক অর্থে আমি এটি বোঝাচ্ছি, সেটা রাজনীতিক হতে পারে, সেটা ধর্মীয় হতে পারে, সেটি ফ্যাসিজম হতে পারে, সেটি নাজিজম হতে পারে, যেটি হোক না কেন। কিন্তু যখন সেই ধরনের চরমপন্থা ধারার কোনো বিপর্যয় তৈরি হয়, তখন দেখা যায় যে সেই ধারার মানুষ বা যারা এই চরমপন্থাকে সমর্থন করে বা করেছে, প্রতিনিয়তই সেই বিপর্যয়ের পরে তাদের জন্য, অর্থাৎ যারা ওই ধারাকে অবলম্বন করতে বাধ্য হয়েছিল কিংবা যারা ওই ধারার মধ্যে কম দোষে দুষ্ট ছিল, তাদের যে সংকট উপস্থিত হয় তা শুধু নিরসন করা সম্ভব হয় তার একটি মধ্যবর্তী ধারা দিয়ে। অর্থাৎ যারা শান্তিভঙ্গের কারণ হয় তাদের জন্যই বেশি শান্তির দরকার হয় মধ্যবর্তী পন্থা। অথচ আমরা সচরাচর লক্ষ্য করি চরমপন্থার দ্বারা মধ্যবর্তী পন্থা বা মধ্যপন্থাকে সবসময় আক্রমণের শিকার হতে হয়। তো তার কারণ হলো আমরা সমাজ, রাষ্ট্র, জীবন, এমনকি পরিবার, ব্যক্তি, কখনোই আমাদের জীবন একটি মাত্র ধারার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যায় না। আমরা ইতিহাসের কালে কালে দেখেছি যে হয়তো কোনো একটি সময় ভালো বলে বিবেচিত করা হয়েছে, সেই ভালো সময়ের মধ্যেও হয়তো অনেকেরই খারাপ সময় উপস্থিত হয়। কিন্তু তার চেয়ে বড় যে বিষয়টি উপস্থিত হয় সেটি হলো যে এই ভালো সময়টিও যেমন খুব বেশি দিন
মানে যেটা এক্সিস্ট করে না, তেমনি খারাপ সময়টিও খুব বেশি দিন মানুষের উপরে চেপে থাকতে পারে না। অর্থাৎ পরিবর্তন হলো জগতের রীতি। এই রীতির যে বিষয়টি, সেই বিষয় আমাদের রবীন্দ্র নজরুল আলোচনার ক্ষেত্রেও প্রয়োজন হয়ে পড়ে, যেটির মধ্যে রাজনীতি থাকে, সমাজনীতি থাকে, অর্থনীতি থাকে, শ্রেণী থাকে, ধর্ম থাকে, দেশ থাকে, নানা রকম বিভেদ বিভাজনের মধ্য দিয়েই থাকে। কিন্তু আমার একটি প্রশ্ন সর্বত্রই আমি কবি হিসাবে বা একজন লেখক হিসেবে যে বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করতে চাই, যে একজন যখন কবি হতে শুরু করেন বা একজন, ধরুন আমি একজন কবি, যখন কবিতা লিখতে শুরু করি, তখন মূলত আমাদের মধ্যে যে ধরনের ব্যক্তিক যে ব্যথা বেদনা, অনুভূতি, সংঘাত এবং বাহ্যিক জগতের সঙ্গে যে ধরনের সংকট উপস্থিত হয় কিংবা ভালোবাসা সম্পর্ক উপস্থিত হয়, এবং তা আমরা ভাষার দ্বারা মুহূর্তে চিহ্নিত করতে চাই, এবং সেটির মধ্যে বড় কোনো রাজনীতিক বা সামাজিক বিষয় কে লক্ষ্য আকারে থাকে না। আমরা যখন রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করি এবং নজরুলকে নিয়ে আলোচনা করি, তখন নিশ্চয়ই আমরা গান্ধীকে নিয়ে, আমরা জিন্নাকে নিয়ে বা কিংবা আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আলোচনার মতো নয় এবং আলোচনা করি না। কিন্তু যখন একটি রাজনীতি বিরাজ করে, যখন একটি সংস্কৃতায়নের প্রশ্নগুলি আসে, তখন সবচেয়ে বড় বলি হয়ে থাকে কবি সাহিত্যিকগণ। সেটা রবীন্দ্রনাথ হয়, সেটা নজরুল হয়, যে আমরা তাদের কতটুকু গ্রহণ করব। যেমন রবীন্দ্রনাথ নিয়ে একটি সর্বদাই যে অভিযোগটি উপস্থিত করা হয়, তা হলো রবীন্দ্রনাথের হেজিমনির ফলে এমন একটি শ্রেণীর জন্ম হয় বা হয়ে থাকে, যে জন্মটি অনেক সময় দেখা যায় বাংলাদেশি বা পূর্ববঙ্গীয় মুসলিম জনগোষ্ঠী কিংবা এখানকার নিম্নবর্গীয় জনগোষ্ঠীর বাইরে আরেকটি উচ্চবর্গীয় শ্রেণীর বিষয়ে আলোচনা হয় বা হতে পারে। কিন্তু রবীন্দ্রনাথ যখন সাহিত্য রচনা করেন বা নজরুল যখন সাহিত্য রচনা করেন, আমরা যাদেরকে গ্রহণ করি, এমন যদি হতে পারে যে নজরুলকে আমরা বাংলাদেশের জাতীয় কবি হিসেবে গ্রহণ করেছি এবং আমরা রবীন্দ্রনাথকে হয়তো জাতীয় কবি হিসাবে গ্রহণ করি নাই, এটির মধ্যে কোনো বিরোধ আছে, কোনো পার্থক্য আছে, কোনো ন্যায় অন্যায়ের প্রশ্ন আছে, সেটি বিবেচ্য নয়। কিন্তু বিবেচ্য হলো, আমরা ইতিমধ্যেই বিশেষ করে এবছর অনেক সামাজিক মিডিয়ায় হয়তো দেখতে পাবো যে অনেকেই রবীন্দ্রনাথকে শুভেচ্ছা জানাচ্ছেন একজন ভারতীয় কবি কিংবা একজন ইন্ডিয়ান কবি হিসাবে। কিন্তু সেদিক থেকে কিন্তু নজরুলকে সে কথা আমরা বলছি না বা বলতে পারছি না। আমি যদি বলি তাহলে হলো, দুজন কবির ক্ষেত্রেই যদি ভারতীয় প্রসঙ্গ হয়, তাহলে দুজন কবি আসলে মূলত ভারতীয়। তার কারণ তারা ভারত অবিভক্ত ভারতের কালে জন্মগ্রহণ করেছেন। এমনকি আজকে বাংলা যে ভূখণ্ড, সেই বাংলা ভূখণ্ডর পশ্চিমবঙ্গীয় যেটি ভারতের মধ্যে, সেই রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করেছেন। এমনকি নজরুল তো জন্মগ্রহণ করেছেন প্রায় হলো বিহার প্রান্তে, বিহারের বাংলার একেবারে শেষ প্রান্তে, বিহারের কাছাকাছি জায়গা, রাঁচি বা ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গা। এমনকি তার জীবন কেটেছে পশ্চিমবঙ্গ, কলকাতায়। তিনি, তার পরিবার, তার স্ত্রী, তার সন্তানদের কবর রয়েছে সেখানে। এমনকি নজরুল জীবদ্দশায় বা শুরুতে কিছুদিন হয়তো ময়মনসিংহ এসেছিলেন, একটি বছর ছিলেন, বা তিনি বিয়ে করেছিলেন কুমিল্লায়। এই সত্যটি বাদে বাকি সকল সময় নজরুলের কেটেছে কলকাতায়।
এমনকি নজরুলকে যখন বাংলাদেশে আনা হয় তখন তিনি ছিলেন অসুস্থ, তিনি ছিলেন নির্বাক, তিনি ছিলেন মানসিকভাবে ভারসাম্যহীন। অতএব তার কোনো মতামতের কোনো প্রশ্ন ছিল না যে তিনি বাংলাদেশ বলে কোনো একটি দেশকে চেনেন, কিংবা সেই দেশে তিনি যেতে চান, কিংবা সেই দেশের তিনি জাতীয় কবি হতে চান, এইটা কোনো বিষয় ছিল না। এমনকি রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনে মূলত সাহিত্যিক জীবন এবং রবীন্দ্রনাথের শারীরিক জীবনের অবসান ঘটেছে, যেটি হলো অখণ্ড ভারত এবং ব্রিটিশ শাসনের আমলে, এবং নজরুল তার সাহিত্যিক জীবন এবং মানসিক জীবনের অবসান ঘটেছে অখণ্ড ভারত জীবনের অংশে। সুতরাং সেদিক থেকে দুজন কবি হয়তো মানে আমরা যদি বলি তাহলে আমরা ভারতীয় কবি বলতে পারি, ইন্ডিয়ান কবি বলতে পারি। কিন্তু আমরা যখন নজরুলের বিষয়ে উত্থাপন করি বা করতে চাই তখন এই প্রসঙ্গগুলি আমরা সবসময় এড়িয়ে যেতে চাই, এমনকি অনেক রকমভাবে এড়িয়ে যেতে চাই। নজরুলকে কেন 23 বছর পাকিস্তানে বাংলাদেশে আনা সম্ভব হলো না, এবং যারা আনার কথা বলেছিলেন এবং বাধা দিয়েছিলেন তারাও সবসময় বলতেন যে নজরুল তো পাকিস্তানেই সমর্থন করেননি বা বাংলা বিভাগকেও সমর্থন করেননি, এবং তিনি তো একটি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। তাহলে সেদিক থেকেও তিনি কিন্তু ভারতীয় কবি হওয়ার কথা। এমনকি যদি আমরা এভাবে বলি যে নজরুল তো চাইলেন যে, এমনকি গোলাম মুস্তফা সহ অনেক কবিরা বললেন পাকিস্তানে যে নজরুল তো হিন্দু দেবদেবতা নিয়ে বেশি লিখেছেন, অতএব যদি নজরুলকে আমাদের জাতীয় কবি করতে হয় তাহলে নজরুল সাহিত্য থেকে এই হিন্দুয়ানি শব্দাবলী বাদ দিতে হবে। তাহলে এটিও একটি আলোচনা। এই আলোচনাগুলিকে কিন্তু যখন আমরা বাদ রেখে সাহিত্যের আলোচনা করি, নজরুল আলোচনা করি, রবীন্দ্রনাথ আলোচনা করি, তখন সেই নজরুল সেই রবীন্দ্রনাথ কিন্তু সম্পূর্ণত একটি রাজনীতিক নজরুলে পরিণত হয়, রাজনীতিক রবীন্দ্রনাথে পরিণত হয়। সেখানে সাহিত্যের সঙ্গে কিন্তু তার সম্পর্ক খুবই দূরবর্তী একটি সম্পর্ক পরিণত হয়। অর্থাৎ আমি নজরুলকে কতটুকু রাখবো, কতটুকু নজরুল আমাদের হবে, এবং আমি ততটুকুই শুধু নজরুলকে নিয়ে কথা বলবো, তাহলে আমরা বলতে পারি যে নজরুল হলো ততটুকু আমাদের। আমরা তাহলে নজরুল সাহিত্যের কি হবে, নজরুলের জীবনের কি হবে? নজরুল যে জীবন যাপন করেছিলেন, যে সাহিত্য রচনা করেছিলেন, যে চিন্তা করতেন, যে দর্শনের দ্বারা তাড়িত ছিলেন, তার কি হবে? সেটা নিয়ে কি আমাদের আলোচনা থাকবে অথবা থাকবে না? তাহলে এই বিষয়টি আমরা প্রায় বলতে পারি যে সাহিত্য আসলে মূলত রাজনীতির চেয়ে কম শক্তিশালী নয়, কম গুরুত্বপূর্ণ নয়। তার কারণ রবীন্দ্র নজরুলের সাহিত্য সর্বদাই একটি রাজনীতিক হেজিমনির মধ্যে প্রবাহিত হয় বা হতে চায়। বিশেষ করে আমরা যদি দেখি যে একজন রবীন্দ্রনাথ সর্বদাই একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ, শুধু সাহিত্যিক প্রতিপক্ষ নয়। তার কারণ রবীন্দ্রনাথকে আমরা দেখেছি যে এমনকি পুরো পাকিস্তান সময়, বিশেষ করে 60 দশক থেকে যখন রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ পালনের প্রশ্ন ওঠে, তখন পাকিস্তান সরকারের পক্ষ থেকে নজরুল রবীন্দ্র জয়ন্তীকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে রবীন্দ্রনাথ নিয়ে এই আলোচনা সর্বদাই আছে, কিন্তু রবীন্দ্রনাথের এই আলোচনার ফলে রবীন্দ্র সাহিত্য চর্চা, রবীন্দ্র সাহিত্য পাঠ সেটি হয়তো খুব বাধাগ্রস্ত হয়েছে ব্যক্তির কাছে, এমন নয়। সুতরাং আমরা যদি এই আলোচনায় আসতে পারি যে মূলত রবীন্দ্রনাথ এবং নজরুলের ব্যক্তিগত সম্পর্ককে আমরা যদি নির্ণয় করতে পারি, তাহলে বোঝা যায় যে সেটিই হতে পারে আমাদের কালেরও নজরুল রবীন্দ্রনাথের সাহিত্য এবং তাদের গ্রহণ করার একটি মাপকাঠি। এরপরে যা আসলে বলে থাকে
তা মূলত কালের ক্যাচাল, রাজনৈতিক ক্যাচাল, যা কখনোই স্থায়ী নয়। সংস্কৃতি নির্মাণে হয়তো একটি চেষ্টা করা হয়, কখনো ফ্যাসিবাদী সংস্কার নির্মাণ করার জন্য করা হয়, কখনো উচ্চবর্গীয় যে সংস্কৃতি আছে সেটা তৈরি করা হয়, কখনো ধর্মীয় সংস্কৃতি তৈরি করা হয়, কখনো বাংলাদেশি জাতীয়তাবাদী সংস্কৃতি তৈরি করার একটা হিড়িক থাকে। এগুলি সবই হলো একটি কালের ক্যাচাল। কিন্তু এই বিষয়টি কিন্তু এগিয়ে যেতে থাকে দীর্ঘ সময় মানুষের চর্চার মধ্যে দিয়ে, এবং এই দুটি প্রসঙ্গই কিন্তু একটি শক্তিশালী ক্ষমতা বলয় বা যে প্রসঙ্গই আসুক না কেন, তারা কিন্তু সবাই হলো উচ্চবর্গীয় বিপরীতমুখী ক্ষমতা বলয়ের অংশ। এটা কিন্তু খুব সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের মধ্যে এই আলোচনার উপস্থিতি নেই। এমনকি তাদের মধ্যে হয়তো সাহিত্যের উপস্থিতি নেই, তাদের মধ্যে নজরুলের উপস্থিতি নাই, রবীন্দ্রনাথের উপস্থিতি নেই। এই সকল উপস্থিতি কিন্তু একটি মধ্যবিত্ত, শিক্ষিত এবং সাহিত্য এবং রাজনৈতিক জনগণের। তো আমরা যদি নজরুলকে আমরা একটি কেন্দ্রে প্রতিষ্ঠা করি, তাহলে আমরা রবীন্দ্রনাথকে গ্রহণের ক্ষেত্রে কোনো বিতর্ক অনেকখানি প্রশমিত হয়ে যায়। কারণ নজরুল থাকলে রবীন্দ্রনাথ থাকে। তার কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ যখন নজরুলের জন্ম হয় তখন রবীন্দ্রনাথ প্রায় সাহিত্যের মধ্য গগনে। এমনকি রবীন্দ্রনাথ যখন নোবেল পান তখন নজরুলের বয়স মাত্র 14 বছর, এবং 14 বছরের একজন কবিকে, এমনকি নজরুল নিজেই লিখেছেন যে আমার মনে হয় এটি বাংলা সাহিত্যেও একটি বিরল ঘটনা যে একজন কবির প্রতি ভালোবাসার কারণে একজন কবিকে দণ্ডপ্রাপ্ত হতে হয়েছিল আদালতের দণ্ডে। তার কারণ হলো যে সেটা হলো নজরুল রবীন্দ্রনাথকে ভালোবাসার দায় মিটিয়েছিলেন একটি মামলা আদালতে গড়ানোর মাধ্যমে। তখন নজরুলের বয়স 14 বছর, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন। রবীন্দ্রনাথকে তার নজরুলের কোনো একজন বন্ধু বললেন যে ওরকম জমিদারের ছেলে, টাকা পয়সা আছে, টাকা পয়সা দিলে তো মূলত নোবেল ওটা কিনেও আনা যায়। বা এই এক কথা দুই কথার মধ্যে নজরুলের সঙ্গে তার বন্ধুর যে মানে বিতর্ক, এটি শারীরিক প্রহার পর্যন্ত গড়ায় এবং নজরুল তার মাথায় আঘাত করেন এবং তাতে তার মাথা এবং মুখ কেটে যায়। এবং এর ফলে সে এবং এই তার নজরুলের ভালোবাসার, রবীন্দ্রনাথের প্রতি নজরুলের ভালোবাসার এই চিহ্ন তার বন্ধুর যেমন গণ্যে রয়েছে, তেমন নজরুলকে এই ব্যাপারে আদালতে মামলা করা হয় এবং আদালত তাকে আদালতেই কয়েক ঘন্টা দাঁড়িয়ে শাস্তির ব্যবস্থা করেন। এটি হলো একটি ভালোবাসার প্রাথমিক নিদর্শন। তাহলে নজরুল কেন 14 বছর বয়সে রবীন্দ্রনাথকে ভালোবাসলেন? এটার সঙ্গে কি কোনো রাজনীতি ছিল? এটার সঙ্গে কি কোনো ধর্মের কোনো কারণ ছিল? এটার সঙ্গে কি কোনো তৎকালীন কোনো বিষয় ছিল? তা না। নজরুল যিনি একজন কবি হবেন, যিনি একজন কবি হয়েছেন, হতে চান, তার যে প্রবল পরাক্রম, যে সুপ্ত বীজ ততদিনে উক্ত হয়েছে, তিনি একজন কবি হতে চান। এবং তিনি সেই কবি কেমন? সেই কবির নাম হতে পারে রবীন্দ্রনাথ, এবং সেই কবি রবীন্দ্রনাথের মতো হতে চান হয়তো বা। তার সেটা সেই ভালোবাসা থেকে নজরুলের, রবীন্দ্রনাথের হয়তো গান ভালো লাগে, রবীন্দ্রনাথের হয়তো কবিতা ভালো লাগে, রবীন্দ্রনাথের হয়তো যে ব্যাপক পরিধি, সেই পরিধি হয়তো নজরুলকে আকৃষ্ট করেছিল। এমনকি নজরুল যখন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে পাকিস্তানের করাচি নৌসেনাতে যান এবং যখন 20 সালের দিকে আবার যুদ্ধ শেষে ফিরে আসেন, তখন দেখা যায় যে তার যে সুটকেস ছিল, সেই সুটকেসের মধ্যে শুধু রবীন্দ্রসঙ্গীতেরই স্বরলিপি, প্রচুর স্বরলিপি পাওয়া গিয়েছে। এবং নজরুল অনবরত রবীন্দ্রনাথের গান গাইতে পারতেন। নজরুল একই সঙ্গে রবীন্দ্রসঙ্গীতেরও
হাফেজ ছিলেন এবং অন্যত্র যে কোনো জায়গায় নজরুলকে গান গাইতে বললে নিজের গানের চেয়ে তিনি রবীন্দ্রনাথের গান বেশি গাইতে পছন্দ করতেন। এটি হলো যখন এই সব ঘটনা ঘটছে তখন তো নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের কোনো পরিচয় ঘটেনি। নজরুল ততদিনে যখন লিখতে শুরু করলেন, বিখ্যাত সেই কবিতাগুলি লিখলেন, বিশেষ করে খেওয়াপাড়ের তরুণী, শাতিল আরব, এই ধরনের কবিতা লেখার ফলে কাব্য সমাজে রবীন্দ্র নজরুলের একটি নাম ছড়িয়ে পড়লেন এবং সেই সময় প্রতিষ্ঠিত কবি সাহিত্যিকগণ যেমন মহিতলাল মজুমদার নজরুলকে নিয়ে প্রবন্ধ লিখলেন এবং খুব আশ্চর্য হলেন যে এমন শক্তিমান একজন কবি তিনি বাংলা সাহিত্যে তার আবির্ভাব হয়েছে, তার ভাষা, তার আরবি ফার্সি জ্ঞান এবং কবিতা ছন্দ এবং পাঠককে জাগরিত করার যে ক্ষমতা সেটি এর আগে দেখা যায়নি। এমনকি দাড়ি মুখে সারি গান, লা শারিক আল্লাহ, এই লা শারিক আল্লাহর মতো একটি প্রবল মানে পূর্ণাঙ্গ একটি আরবি চরণ তিনি তার বাংলা কবিতা চরণের মধ্যে মানানসইভাবে তিনি প্রতিস্থাপন করতে পেরেছেন। এটি নজরুল সাহিত্যের এই তার ক্ষমতা এবং গুণ যখন কথা হচ্ছে, তো ইতিমধ্যেই রবীন্দ্রনাথ তখন দেশেও ছিলেন না, বা দেশে তখন বিশেষ করে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পরে প্রায়ই দেশের বাইরে বিভিন্ন স্থানে যাচ্ছেন, ঘুরছেন, শান্তিনিকেতনের জন্য অর্থ সংগ্রহ করছেন। এরকম একটি সময়ের মধ্যে রবীন্দ্রনাথ যখন নজরুলের ব্যাপারে অবহিত হলেন, তখন রবীন্দ্রনাথ নজরুলকে দেখার ইচ্ছা পোষণ করলেন। এবং আমরা জানি যে প্রথম দিন তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং রবীন্দ্রনাথ খুবই আপ্লুত হয়েছিলেন, বিশেষ করে তার রবীন্দ্রনাথের গান এবং তার কবিতা বলার ধরন দেখে তিনি অভিভূত হয়েছিলেন। এমনকি তিনি তাকে পরামর্শ দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন শান্তিনিকেতনে তাকে শিক্ষকতার পদ গ্রহণ করতে। যদিও তিনি হয়তো রবীন্দ্রনাথ নজরুলের স্বাস্থ্য ভালো ছিল বলে শরীরচর্চার শিক্ষক হিসাবে তাকে দেখতে চেয়েছিলেন। তো যাই হোক, সেটিও একটি মানে আনন্দদায়ক ঘটনা। এমনকি এই রবীন্দ্রনাথ মানে নজরুলকে যখন বিশেষ করে 1922 সালে সত্যেন্দ্রনাথ দত্ত মারা যাওয়ার পরে যখন অ্যালবার্ট হলে তার স্মরণে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ নজরুলকে তার পাশে বসিয়েছিলেন। এখন পাশে কেন বসিয়েছিলেন সেটি নিয়ে অনেক কথা, অনেকেই হতে পারে বলেন যে এটা আয়োজকরাই আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথের পাশে নজরুলকে বসতে দেয়া, এবং এইটি খুব স্বাভাবিক ঘটনা। যদি অনেকেই বলেন যে এটা রবীন্দ্রনাথ বসার জায়গা হয়তো ছিল না, রবীন্দ্রনাথ হয়তো তাকে পাশে বসিয়েছিলেন, বিষয়টি এমন হওয়ার কথা না। কারণ 22 সালে তো রবীন্দ্রনাথ নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়ে গেছে। তো যখন নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়ে যায় এবং তখন তিনি যখন বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ কবিতা রচনা করেছেন, তখন বাঙালি বিশেষ করে সাহিত্যে এবং বাঙালি মুসলিম সমাজে, এমনকি ভারতীয় যে রাজনৈতিক সমাজে যে আন্দোলন তৈরি হয়েছে, সেটা কিন্তু তার প্রবল মানে প্রভাব, সেটি কিন্তু রবীন্দ্রনাথকেও প্রায় মানে নড়িয়ে দেওয়া, শঙ্কিত করা পর্যায়ের কাছাকাছি অর্থ এটা। অর্থাৎ তখনকার রাজনীতির ধরন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই রাজনীতিটা অনেকটা হিন্দু মুসলিম, এমনকি বাম মানে মার্কসিস্ট সবাই হলো একত্রে লড়াইটা করছে। লড়াইটা হলো ব্রিটিশ খেদাও লড়াই। এমন একই ব্যক্তি হয়তো মুসলিম লীগের সভাপতি, একই ব্যক্তি হয়তো কংগ্রেসেরও সভাপতি। সুতরাং তখনকার হিন্দু মুসলিম রাজনীতির ধরনটি ঠিক আজকের মতো নয়।
কিন্তু তাদেরকে একটি জায়গা তৈরি করে দেওয়ার যে প্রবণতা, যে সমন্বয়বাদিতা, সেটি কিন্তু ওই সময় ছিল। যেমন নজরুলের আগে বাংলা সাহিত্যে এমন প্রবল কোনো প্রতিনিধি আধুনিক কবিতায় বাঙালি মুসলমানদের মধ্যে আসেনি। না আসার ফলে কি হয়েছে, যে নজরুল বাংলা সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্য বিশেষ করে মানে হিন্দু ও বা মুসলিম এই শব্দটি আলোচনার মধ্যে বারবারই হয়তো চলে আসে। এই জন্যই যে আমরা যে বাংলা সাহিত্য পাচ্ছি সেই বাংলা সাহিত্যের মধ্যে পংক্তিতে বসার মতো, অর্থাৎ একজন মাইকেলের পাশে, একজন রবীন্দ্রনাথের পাশে আমরা আরেকজনকে খুব একটা পাচ্ছি না। কিন্তু যখন নজরুল আসলো, যখন বিদ্রোহী কবিতা পর্যন্ত লেখা হলো, তখন তিনি বাংলার রবি বলেই, মুসলমানদের রবীন্দ্রনাথ বলেই খ্যাত হচ্ছেন। এমনকি অনেক মিথের জন্ম হচ্ছে তখন। সেই মিথটা কে বড়, কে ছোট, কে কার প্রচার বেশি, এরকম। এবং পরবর্তীকালে এই মিথ বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে চলে এসেছে যে আমরা এটাও জানি যে অনেকেই বলেন যে রবীন্দ্রনাথ নজরুলের পাণ্ডুলিপি থেকে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, অর্থাৎ তাকে দেখতে দেওয়া হয়েছিল। তো এখন এটা হলো একটা মিথ এবং নিম্নবর্গীয় ইতিহাসের অংশ। আমরা এটাকে খারাপভাবে দেখতে পারি, কিন্তু এটি ততটা খারাপ নয় বঞ্চিতদের পক্ষ থেকে যদি আমরা এটা বিবেচনা করতে পারি। অর্থাৎ যাদের কোনো নায়ক নেই, সেই নায়ক পদে আসলে নজরুল বরিত হলেন। কিন্তু প্রশ্ন হলো যে বঞ্চিত বা বিরোধী পক্ষের যদি কোনো নায়ক সাহিত্যে আসে, সেই সাহিত্যের নায়ককে কিন্তু রবীন্দ্রনাথ স্বাগত জানাচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছেন, এবং তাকে কিন্তু প্রবলভাবে তাকে জায়গা করে দিতে চাচ্ছেন কিংবা তার প্রশংসা করছেন। এখন প্রশ্ন হলো, যদি তা না করা হতো, রবীন্দ্রনাথ যদি রবীন্দ্রনাথ বা নজরুলের অনেক বন্ধুরা যদি নজরুলকে স্পেসগুলি না দিতেন, বা তিনি যখন তার বন্ধু মুজফ্ফর আহমেদ, তিনি তার চেয়ে বয়সে বড়, তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টিরও প্রতিষ্ঠাতা, তিনি তার কাছে যখন এসে উঠলেন, তখন তার যে শিক্ষা, তার যে চলন, তার যে পরিধি তৈরি হচ্ছে, এই পরিধির কারণে নজরুল সাহিত্যের বিষয়, পরিধি, রাজনীতি নানাভাবে বিস্তার লাভ করতে থাকলো। এই বিস্তৃত যে নজরুল, সেই নজরুলের ফলে যে নজরুলকে আমরা পেয়েছি সেটি একটি বড় নজরুল। আর যদি এমন হতো যে তাকে সে লিখছেন বটে, কিন্তু তিনি মুজফ্ফর আহমেদকে পাচ্ছেন না, তিনি রবীন্দ্রনাথকে পাচ্ছেন না, তিনি সুভাষকে পাচ্ছেন না, তিনি দিলীপকে পাচ্ছেন না, তিনি নলিনীকান্ত সরকারকে পাচ্ছেন না, তাহলে বা শহীদুল্লাহকে পাচ্ছেন না, আব্দুল ওদুদকে পাচ্ছেন না, বুদ্ধদেব বসুকে পাচ্ছেন না, তাহলে সেই নজরুল কেমন নজরুল হতে পারত? সেই নজরুল কিন্তু রবীন্দ্রনাথের পংক্তিতে বসার উপযুক্ত নজরুল হয়ে ওঠাটা একটু হলেও আমাদের ধারণা বা আমরা সামাজিক রাজনীতিক যে বিশ্লেষণ করতে পারি, তাতে কিন্তু তেমনই মনে হয়। তাহলে আমরা দেখব যে নজরুলকে দুইটা স্থানে রবীন্দ্রনাথ তাকে দেখা এবং দুজন কবির মধ্যে যে সম্পর্কের সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি। তারপর নজরুল একে একে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কবিতা লিখতে শুরু করলেন বা লিখেছেন নানাভাবে। যেমন রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা 1400 সাল, যেখানে তিনি আজি হতে শতবর্ষ পরে কে বসে পড়িছে মোর আমার কবিতা খানি, বা এরকম, বা আমার মনে নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে 1400 সালে রবীন্দ্রনাথকে কেউ মনে রাখতে পারবে কি না, রবীন্দ্রনাথ থাকবে কি না, কেউ তার কবিতা পড়ছে কি না, একজন কবির যখন এরকম সংকট, তখন নজরুল তার অনেক বছর পরে তার জবাব লিখছেন আজি হতে শতবর্ষ আগে। রবীন্দ্রনাথের প্রতি তার যে ভালোবাসাকে, বা এই কবি যে তাকে
তার কবিতা পড়ছে বা পড়বে সেই নিশ্চয়তা বা তিনি যে অনেক বড় কবি সেটা বলছেন। এভাবে তিনি নজরুলকে নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে প্রায় 12টা কবিতা লিখেছেন। তো একজন কবিকে নিয়ে 12 বা 13টা কবিতা লেখা বা বিভিন্ন কবিতাতে তার সাহিত্যে সেই সব বিষয় রাখা, তার সমকালীন আরেকজন বড় কবি, একজন বড় কবিকে নিয়ে এত এত কবিতা লিখতেছেন। তিনি যখন রবীন্দ্রনাথের 80 বছর বয়সে তিনি একটা কবিতা লিখলেন, হলো অশ্রু পুষ্পাঞ্জলি নামে একটি কবিতা লিখলেন। এবং সেই কবিতাতে রবীন্দ্রনাথ নজরুল বলছেন, বক্ষে ধরে তুমি ললাটে চুমিয়া মোরে দানিলে আসিস, দেখেছিল যারা শুধু মোর উগ্র স্বরূপ অশান্ত রোদন সেটা দেখেছিলে তুমি। হে প্রেম সুন্দর মম, আমি নাহি জানি কে কত পেয়েছে তব প্রেম রস ধারা, আমি জানি তব প্রেম আমার আগুন নিভায়ে দিয়েছে সেটা কান্তি অপরূপ। মনে পড়ে বলেছিলে হেসে একদিন তরবারি দিয়ে তুমি চাচিতেছ দাড়ি, যে জ্যোতি করিতে পারে জ্যোতির্ময় ধারা, সে জ্যোতিরে অগ্নি করি হলে পুচ্ছ কেতু। অশ্রু পুষ্পাঞ্জলি এই কবিতা তিনি রচনা করেন। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাষা। আমরা এই লাইনটি জানি, এটি রবীন্দ্রনাথ নজরুল লিখেছেন আমার কৈফিয়ত কবিতা। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কান আরি চাষা, আর গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাষা। তো তলোয়ার দিয়ে দাড়ি চাষা হলো একটা নেতিবাচক এক অর্থে, কিন্তু নজরুল হয়তো তাতেও এক অর্থে খুশি। যেমন হলো তলোয়ার দিয়ে আপনার বড় কর্তন করা যায়, এমনকি শির কেটে নেওয়া যায়, কিন্তু দাড়ি চাষার জন্য তলোয়ার যথেষ্ট মানে নয়, মানে কি বলি যে উপযুক্ত অস্ত্র নয়। দাড়ি কাটার জন্য আসলে ব্লেডের দরকার হয়। তারপরে রবীন্দ্রনাথ নজরুল লিখলেন কিশোর রবি। তিনি কিশোর রবি একটা কবিতা লিখলেন, হে রবি তোমার নারায়ণ রূপে ভারত পূজা করে যাইবার আগে জাগাইয়া তুমি যাও সেই রূপ ধরে। দত্ত মুক্ত ব্রজের রাখাল কিশোরেরা ভয়হীন খেলুক সর্ব অভাব মুক্ত হয়ে বজ্রে নিশিদিন হোক শান্তি নিকেতন এই শান্তিময় ধরা, চিরতরে দূর হোক তব বরে নিরাশা কৈলব্য জরা। তো তিনি কিশোর রবি, কেমন কিশোর রবিকে নিয়েও তিনি কবিতা লিখতেছেন। তিনি কিশোর রবি কবিতা বলছেন। আবার তিনি আনন্দময়ের আগমনী কবিতা, যে কবিতার জন্য নজরুলের মূলত জেল হয়েছিল, যে কবিতার জন্য ধূমকেতু পত্রিকা বাতিল হয়েছিল, নজরুলকে পালিয়ে থাকতে হয়েছিল এবং নজরুল জেল নিয়ে অনেক কথা আমরা জানি। সেখানে রবি সেই আনন্দময়ী কবিতার মধ্যে নজরুল বলছেন, রবির শিকা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে, শেখর শুধু পুষল নামা অন্ধকারের বন্ধ ঘরে। তাহলে এটা একটা নজরুলের রবীন্দ্রনাথকে একটু নেতিবাচকভাবে প্রকাশ করে। এটা শুধু রবীন্দ্রনাথের ক্ষেত্রে নয়, এই কবিতাতে তিনি এমনভাবে ব্রিটিশ শাসককে আঘাত করলেন এবং আমাদের এই নেতাদের জাগিয়ে দেওয়ার জন্য, মানে এমনকি গান্ধীকে তিনি বললেন ওই মানে মাদিগুলির আদিদোষ অহিংস বল কবেই কবে, বা এই মানে আমি বলছি যে বা এই অহিংস বল নাকি। তো এই যে বিষয়টা আপনি লক্ষ্য করুন যে সেখানে নজরুল আরও মানে চাচ্ছিলেন যে তখনকার তার যে তার নেতা বারীন্দ্র ঘোষ, যাকে তিনি বিদ্রোহে অগ্নিবীণা কবিতার বই উৎসর্গ করেছিলেন, তিনি চাচ্ছিলেন এবং তার অনুশীলন আন্দোলন, যুগান্তর আন্দোলন এবং যাদের নেতৃত্বে ভারতে বিশেষ করে আমরা তথাকথিত সন্ত্রাসবাদী, যেটা ব্রিটিশের দেয়া নাম, তো সেটি আমরা জানি যে অরবিন্দ ঘোষ, তার ছোট ভাই
বারিন্দ ঘোষ এটার নেতৃত্ব দিতেন। অরবিন্দ ঘোষ নিজেও এটার, কিন্তু শেষ পর্যন্ত অরবিন্দ এটা ঋষি হয়ে তিনি চলে গেলেন সেই পন্ডিচেরিতে যে তিনি সাধু হয়ে গেলেন। তাহলে লোকজনকে নামিয়ে দিয়ে, এবং কেন এই ঘটনা ঘটলো, এরকম একজন প্রতিভাবান মানুষ, এবং নজরুল উজ্জীবিত হয়েছিলেন। এবং এই কবিতার জন্য যখন নজরুলের জেল হলো, সেই জেলে যখন নজরুল 39 দিন অনশন করলেন, তখন সেই অনশনে যখন অনশন ভাঙছে না, তখন রবীন্দ্রনাথ নিজেও তাকে অনুরোধ করলেন। তিনি টেলিগ্রাম পাঠালেন আলিপুর সেন্ট্রাল জেলে, সেই হলো বিষয়, গিভ আপ ইয়োর হাঙ্গার স্ট্রাইকস, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু উপনিবেশিক জেলার এই টেলিগ্রাম রবীন্দ্র নজরুলের কাছে পাঠায় নাই। কেন পাঠায় নাই? কারণ তখন তিনি আলিপুর জেলে ছিলেন না, আলিপুর সেন্ট্রাল জেল থেকে তিনি সম্ভবত হুগলি জেলে গেছেন। তো হুগলি জেল তারা তো জানে, কিন্তু তারা এটা পাঠাতে চায় না। কেন পাঠাতে চায় না? পাঠাতে চায় না তার প্রধান কারণ হলো যে এই পাঠালে নজরুলের জীবন বাঁচুক, এটা ব্রিটিশ সরকারের কোনো চাওয়ার ব্যাপার ছিল না। কারণ ব্রিটিশ সরকার সর্বদাই চাইতেন যে নজরুলের মতো একজন মানে কি বলে যে রিবেলিয়ান যিনি মারা গেলেই তাকে গুরুত্ব দিতে চাইতেন না। এমনকি নজরুলকে সেই সময় রবীন্দ্রনাথ তার একটি নাটিকা, বসন্ত নাটিকা উৎসর্গ করে, এবং সেখানে তিনি নজরুলকে শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম বা ধরেন তিনি কালের মহাকবি হিসাবেই তাকে উল্লেখ করেছেন। তো সেইটা নজরুলের বয়স কত? 23 বছরের একজন যুবক। আজকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের বয়স 60 বছর অতিক্রম হয়েছে, আমাদের কোনো অভিভাবক আমাদেরকে আশীর্বাদ করেছে? কিংবা আমরাই কি আমাদের পরে কারা সাহিত্য করছে, আমরা কি সেটা আশীর্বাদ করি বা করছি? তো যদি এই সম্পর্কটি আসলে মানে ঠিক ঈর্ষার নয়, এই সম্পর্কটা যেমন ঈর্ষার, তেমন দুইজন প্রবল প্রতিভাবান সাহিত্যিক এবং প্রবল সমাজ রাজনীতি ব্যক্তিত্ব, যারা একটি সামগ্রিক উত্থান এবং স্বাধীন মানুষ চাচ্ছে, বা হিন্দু মুসলিমেরও একটি সমন্বয় ঘটাতে চাচ্ছে। তো আমরা এটি দেখি যে নজরুল যখন রবীন্দ্রনাথের এই সম্পর্কটি একটা বড় ব্যাপার, এমনকি জেলাররা তখন বিশ্বাস করতে পারছেন না যে নোবেল লরিয়েট মানে ট্যাগর এই রিবেলকে, এই বিদ্রোহী কবিকে বই উৎসর্গ করতে পারে। কিন্তু মানে আমি বলছি যে এই সম্পর্ক, কিন্তু নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে সম্পর্কের কিছু একটা সময়ের জন্য একটু ভাটা পড়ে, সেটা সামান্যই ব্যাপার। একবার প্রেসিডেন্সি কলেজ রবীন্দ্র পরিষদ অভ্যর্থনা অনুষ্ঠানে যে রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে রবীন্দ্রনাথ একটি কথা বলেছিলেন, যে কথাটি ঠিক অনেকটা বলা চলে যে এই খুন শব্দ নিয়ে বলা চলে, যে যেখানে যে শব্দটি সঠিক ব্যবহার বা শব্দের প্রতি ঠিক জোরাজোরি করা, বা যে শব্দটি যেখানে ব্যবহার হয় না সেরকম একটি শব্দ ব্যবহার করা, এইটা নিয়ে। তো তখন তিনি এখানে বললেন যে শক্তিমান, যেমন তিনি বলছেন এই ঘটনা যে রবীন্দ্রনাথ নজরুল মনে করলেন যে এই ঘটনাটি আমাকে কেন্দ্র করেই বলা হয়েছে। তখন তিনি রবীন্দ্রনাথ নজরুল একটা বড় প্রবন্ধ লিখলেন, নাম হলো বড়োর পিরিতি বালির বাঁধ। এটা খুবই বাংলা সাহিত্যের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা।
নজরুলেরও গুরুত্বপূর্ণ রচনা, এবং নজরুল এই রচনার দ্বারা বাঙালি হিন্দু মুসলমান এবং তাদের সংস্কৃতি এবং তার পার্থক্য এই সব নিয়ে নানা কথা বলেন, এবং কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন হলো তিনি বললেন, আবেগের আধিক্য থাকা সত্ত্বেও ভাষা প্রয়োগের ক্ষেত্রে যুক্তিও কম ছিল না। তিনি এই আরবি ফার্সি শব্দ প্রয়োগ কেবল নজরুল বলতেছেন, বড়র পিরিতি বালির বাঁধে, এই আরবি ফার্সি শব্দ প্রয়োগ কেবল আমিই করি নেই, আমার বহু আগে ভারতচন্দ্র, রবীন্দ্রনাথ নামও বলতেছে, আমার আগে ভারতচন্দ্র, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ প্রভৃতি করে গেছেন। নজরুল বলছিলেন, আমি একটা জিনিস কিছুদিন থেকে লক্ষ্য করে আসছি, সম্ভ্রান্ত হিন্দু বংশের অনেকেই পায়জামা, শেরওয়ানি, টুপি ব্যবহার করেন, এমনকি লুঙ্গিও বাদ যায় না, তাতে তাদের কেউ বিদ্রূপ করে না। তাদের ড্রেসের তখন নাম হয়ে যায় ওরিয়েন্টাল, কিন্তু ওইগুলো মুসলমান পড়লে তারা হয়ে যায় মিয়া সাহেব। এটা খুব মজার ব্যাপার, যেটা হয়তো এখনও হয়, যে আপনার রবীন্দ্রনাথের দাড়ি ছিল, রবীন্দ্রনাথের আসকান, পাঞ্জাবি পায়জামা ছিলেন, রবীন্দ্রনাথের যে পরিবার প্রায় তার পিতারও ছিল, বা কারণ এটি হলো একটা মোগল কেতাব বা মুসলিম বা পার্সিয়ান যে পোশাকের ধরন, তারা এইটাকে অবলম্বন করেছিলেন। কিন্তু যদি এটি মানে দাড়ি রাখার ফলে, আসকান টুপি পরার ফলে সেটা ওরিয়েন্টাল মানে প্রাচ্যের একটা সংস্কৃতি বলে বিবেচিত হয়, কিন্তু যখন মুসলমান ব্যবহার করে তখন এটা মিয়া সাহেব বা মোল্লা সাহেব, মৌলভী সাহেব বলে হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অবজারভেশন মানে নজরুলের, সেটা হলো। তো তিনি 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 বলছেন যে বিশ্ব কাব্যলক্ষ্মীর একটি মুসলমানি ঢং আছে। নজরুল বলছে, শব্দ প্রয়োগে মুসলমান জীবন প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথের আপত্তি না থাকলেও সম্ভবত মুসলমানি ঢঙের বিষয়ে তিনি অভ্যস্ত ছিলেন না। এটাও কিন্তু রবীন্দ্রনাথকে নজরুল কিছুটা হলেও এই বিষয়টাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু নজরুল বুঝতে পেরেছিলেন যে নজরুল যে খুন কিয়া খুনিয়া, নীলসি আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, যখন এই সব খুন ব্যবহার করছেন তখন কিন্তু রবীন্দ্রনাথ খুব বেশি এইটা নিয়ে কথা বলেছেন বা অন্যরা এটি পছন্দ করছেন না তা না, কিন্তু যখন নজরুল নিজেই এটা নজরুল নিজেই এটা অনুভব করতে পেরেছেন কি কারণে রবীন্দ্রনাথ হয়তো তাকে বা তার ব্যাপারে একটু উষ্মা প্রকাশ করেছেন। তার একটি লাইন হলো, রবীন্দ্রনাথকে নিয়েই নজরুল লিখেছিলেন, উদিবে যে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। এরকম একটা লাইন নজরুল রবীন্দ্রনাথকে লিখেছেন, উদিবে যে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। একটা লক্ষ্য করার বিষয়, খুব মজার বিষয় আমার মনে হয় যে এখন যদি এই লাইনটি যদি রবীন্দ্রনাথের জন্য প্রশংসা করে লেখা হয়, তবু কিন্তু মনে হতে পারে যে রবীন্দ্রনাথ মনে হয় মুসলমানদের খুন করে সেই খুন থেকে উত্থিত হবে, অর্থাৎ ধ্বংস করে। অর্থাৎ এটা রবীন্দ্রনাথ নজরুল খুন ব্যবহার করেছেন রক্ত, আমাদের নতুন রক্ত দিয়ে রবীন্দ্রনাথকে আমরা বরণ করব। নজরুল সবসময় খুন অর্থে মানে যেটা রক্ত অর্থে খুন ব্যবহার করতেন। এটা হলো তার কাব্যের সৌন্দর্যের জন্য, ভাষার প্রয়োগের জন্য, কিন্তু এইটা একটা বড় মানে বিষয় হিসাবে তাদের মধ্যে উপস্থিত হয়েছিল। কিন্তু এটা খুব সামান্য সময়ের জন্য, সেটি আমরা একটু পরে বলি। কিন্তু এর জন্য বাংলা সাহিত্য অনেক উপকৃত হয়েছিল। যেমন প্রমথ চৌধুরী এটার একটা মানে মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসলেন। তিনি একটি প্রবন্ধ লিখলেন, এই যাতে দুই কবির মাঝখানে দূরত্ব কিছু কমানো যায়। প্রবন্ধের নাম হলো বঙ্গ সাহিত্যে খুনের মামলা। তো বঙ্গ সাহিত্যে খুনের মামলা, এই খুন নিয়ে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে কিছুটা যে মনোমালিন্য, রবীন্দ্রনাথ যদিও নজরুলকে সরাসরি উল্লেখ করেননি,
কিন্তু এর ফলে নজরুলের কাছে আমরা বড়র প্রীতি বালির বাঁধ বলে যে প্রবন্ধ পেলাম, আবার প্রমথ চৌধুরীর মতো একজন মানে মানে বিশাল গদ্য রচয়িতা, মানে প্রবন্ধ সাহিত্য, কবিতা এবং তার গল্প খুবই উল্লেখ্য, তিনি লিখলেন। তো তিনি লিখছেন, এটা তিনিও মজা করে লিখেছেন অনেক। তিনি তার এক জায়গায় বলছেন, আরবি ফার্সি শব্দ যদি ত্যাগ করতে হয় তাহলে আমাদের সর্বাগ্রে কলম ছাড়তে হয়। এটা খুব মজার কথা, খেয়াল করেন আপনারা, যে আরবি ফার্সি শব্দ যদি ত্যাগ করতে হয় তাহলে আমাদের সর্বাগ্রে কলম ছাড়তে হয়, কারণ ও শব্দটি কেবল আরবি নয়, এমন অনির্বচনীয় আরবি যে ও শব্দ হা কণ্ঠমূল থেকে হা করে উদ্গীরণ করতে হয়। ও ক কিন্তু হিন্দু জবানে বেরোয় না কাশি ছাড়া। মানে এই কফ বা কাপ দিয়ে যে কলম, মানে কাপ শব্দ দিয়ে কাপ লাম মিম কলম, তেন কফ তো হিন্দুর কাশি ছাড়া বেরোয় না। কিন্তু কলমকে প্রথম প্রমথ চৌধুরী বলেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে হিন্দু কাশি ছাড়া কফ বের করতে পারে না, সেই হিন্দুকেও কলম দিয়ে লিখতে হয় বা কলম বলে। সুতরাং আরবি কি অবিচ্ছেদ্যভাবে বাংলা ভাষার অংশ হয়ে গেছেন, সেটা কিন্তু প্রমথ চৌধুরী স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু পাশাপাশি আবার বলছেন যে অভিধানে খুন আর রক্ত এক হতে পারে, কিন্তু ব্যাকরণে তা নয়। রক্তও বিশেষ্য, খুনও তাই, কিন্তু রক্ত উপরন্ত বিশেষণ, খুন তা নয়। অপরপক্ষে খুন ক্রিয়া, রক্ত তা নয়। এটি খুব একটি যৌক্তিক কথা যে খুন এবং রক্ত তার যে ব্যবহারের ক্ষেত্রে, যেমন আমরা অহরহ যদি এখনও নিজেরাও বলি যে অমুক খুন হয়েছে, তাহলে এটা ঠিক একই সঙ্গে সেটা ক্রিয়া বা বিশেষণ বা একটা হিসাবে ব্যবহার হচ্ছে। তো কিন্তু সেটি রবীন্দ্রনাথ হয়তো তাই বলতে চেয়েছিলেন, কিন্তু নজরুলের এই আত্মশ্লাঘায় লাগার পিছনে অন্য কারণ। সেটা হলো, যেহেতু নজরুল একটি নিম্নবর্গ, অনেক ক্ষেত্রেই অনেক আক্রমণের মধ্যে, অনেক লড়াই সংগ্রামের মধ্যে আসা, যাকে সর্বাবস্থায় রবীন্দ্রনাথ প্রশ্রয় দিল। রবীন্দ্রনাথের সহযোগী কবি সাহিত্যিকগণ ততটা দিতে চাইতেন তা না। রবীন্দ্রনাথ খুব বেশি তার পরিবারের বাইরে কাউকে তেমন বই পুস্তক উৎসর্গ করেনি, কিন্তু নজরুলকে সেটা করেছিলেন। তার কারণ হলো যে নজরুলকে তার ভালোবাসার জন্যই বলা চলে। তো এই যে আমি বলছি যে বড়র প্রীতি বালির বাঁধ বা এই ঘটনার পরে কিছুদিন পরে দুইজন কবির মধ্যেই নজরুলও এটা নিয়ে খুবই মানে এইসব করার পরে গুরুর প্রতি এক ধরনের যে এই কাজগুলি যে করলাম এটা কি ভালো হলো। রবীন্দ্রনাথও ভেবেছেন যে আমি হয়তো সেই অর্থে বলিনি, যে অর্থেই বলি না কেন, তা তো নজরুল যেহেতু মনক্ষুণ্ণ হয়েছে, বিষয়টি তো খুবই খারাপ। তো দুজনের মধ্যে একটা আকুলতা, এটা খুব অল্প দিনের একটি ঘটনা, তার মধ্যে এটা শুরু হলো। তখন নজরুলই প্রথম একটু এগিয়ে আসলেন। নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের নামে উৎসর্গ করলেন কয়েক মাসের মধ্যেই বলা চলে। সেটা একটা ব্যাপার যে তিনি সঞ্চিতা হলো তার সবচেয়ে, এবং যদিও সঞ্চিতা উৎসর্গের অন্য কথা আছে যে তিনি তার মানে প্রেমিকা কে মানে সেই ফজিলতুন্নেসাকে উৎসর্গ করতে চেয়েছিলেন, তিনি এটা ডিনাই করেছিলেন। তো সেটা রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত কবিগুরুকেই তিনি এটা উৎসর্গ করেন। এবং এটা একটা তথ্য যে নজরুলের সঞ্চিতা এবং রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কিন্তু আগে ধরেন এই নামটি
মানে ক্রিয়া করেছে। তো তখন রবীন্দ্রনাথ হলো এর মধ্যে রবীন্দ্রনাথ হলো নজরুল একটা পত্রিকার জন্য রবীন্দ্রনাথের কাছে একটা চিঠি লিখলেন, নাগরিক একটা পত্রিকা তিনি বের করবেন এবং সেটার জন্য নজরুল রবীন্দ্রনাথের কাছে চিঠি দিয়ে লেখা চাইলেন। এতে রবীন্দ্রনাথও খুবই আবেগ আপ্লুত হয়ে পড়লেন। চিন্তা করো, সেটা হলো রবীন্দ্রনাথের বয়স কত, প্রায় 70-এর কাছাকাছি। নজরুল তখনও খুবই তরুণ কবি, এবং নজরুল যে রবীন্দ্রনাথ যে সত্যিই নজরুলকে ভালোবাসতেন তার প্রমাণ তিনি চিঠিতে অনেকটা এইভাবে বলছেন: সাহিত্যে পরম্পর খোঁচাখুচির প্রাদুর্ভাব কেবল দুঃখের নয়, আমার কাছে লজ্জাজনকও বোধ হয়। তুমি কবি, এই প্রাচীন কবি, তোমার কাছ থেকে আর কিছু না হোক করুণা দাবি করতে পারে। লক্ষ্য করো, রবীন্দ্রনাথ নজরুলকে বলছে যে আর কিছু না চাইলেও তোমার কাছে আমি একজন প্রাচীন বা প্রবীণ কবি হিসাবে করুণা দাবি করতে পারি। অকিঞ্চনের কাছে প্রার্থনা করে তাকে লজ্জা দিও না। শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম, আমরা থাকি পাশের জেলায়। কখনো যদি ওই সীমানা পেরিয়ে আমাদের দিকে আসতে পারো খুশি হব, সচক্ষে আমার অবস্থাও দেখে যেতে পারো। লক্ষ্য করো, মানে রবীন্দ্রনাথ এই চিঠিতে নজরুলের সামান্য একটি লেখা চাওয়াতে, মানে এই পরস্পর সম্পর্কে যে রাগ থেকে দূরে যাওয়াতে রবীন্দ্রনাথ লিখছে যে তার প্রতি করুণা, এবং তুমি লেখা চেয়েছ আর আমি লেখা দেব না। আমি শুনেছি যে তোমার বাড়িও বর্ধমান আর হলো এপারেই হলো মানে তোমার এই বোলপুর, বা এটা বেশি দূরে না, পাশাপাশি জেলার। তো সুতরাং তাকে আবারও যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। এতে নজরুলও খুবই আবেগ আপ্লুত হয়ে পড়লেন, হয়ে তিনি একটি কবিতা লিখলেন। কবিতার নাম হলো তীর্থ প্রতীক। কবিতায় বলছেন: হে কবি অন্তর্যামী, আমারে করিও ক্ষমা, পর্বত সম শত দোষ ত্রুটি ও চরণে হলো জমা। জানি তার ক্ষমা নাই দেব, তবু কেন মনে জাগে, তুমি মহর্ষি করিয়াছ ক্ষমা, আমি চাহিবার আগে। প্রার্থনার যদি আবার জন্মে ধরণীতে, আসি যেন তবু গাহন করিতে তোমার কাব্যগীতে। তাহলে নজরুল পুনর্বার জন্মগ্রহণ করতে চেয়েছেন এই কবিতায়, নিজে কবি হওয়ার জন্য নয়, রবীন্দ্রনাথ পড়ার জন্য। এখানে যদি আমি একটি মানে টিকা দিই তাহলে কেমন হয় লক্ষ্য করেন আপনারা, যে আপনি নজরুলকে রাখবেন, রবীন্দ্রনাথকে বাতিল করবেন, এবং আপনি নজরুলকে নিয়ে আপনার সাহিত্যে রাজনীতি করবেন। তো নজরুল তো নিজে শুধু রবীন্দ্রনাথ পড়ার জন্য পুনর্বার জন্মগ্রহণের কথা তার কবিতাতে হোক তিনি বলেছেন। তার অর্থ যে রবীন্দ্রনাথের যে সাহিত্য ভাণ্ডার, রবীন্দ্রনাথ যে কবিতা, যে আপনাকে স্বপ্ন বিস্তারী কবিতা তিনি রচনা করতে পেরেছেন, তিনি যে এক ছোট গল্প রচনা করেছেন, বিশ্ব সাহিত্যে মানে আপনার এই ছোট গল্পকারের সংখ্যা খুবই মুষ্টিমেয়, মানে যা আমরা হয়তো চেখভের সঙ্গে তুলনা করতে পারি, টলস্টয়ের সঙ্গে হয়তো তুলনা করতে পারি। কিন্তু প্রশ্ন, আমরা যখন চেখভ পাঠ করি, আমরা যখন টলস্টয় পাঠ করি, আমরা যখন গোর্কি পাঠ করি, তখন কি আমরা রবীন্দ্রনাথকে পাঠ করতে গিয়ে যে প্রশ্নগুলি সামনে নিয়ে আসি তা কি নিয়ে আসি? তাহলে এইটি তো হলো সাহিত্য রস পিপাসু এবং সাহিত্য আনন্দদান, চরিত্র নির্মাণ, সেই বিষয়টি আর রাজনৈতিকভাবে রবীন্দ্রনাথকে দেখার প্রকল্প সম্পূর্ণ আলাদা মানুষজনের। তাদের কাছে কোনো সাহিত্যের কোনো মূল্য নাই, তাদের কাছে সকল মূল্য হলো একটি রাজনৈতিক ক্ষমতা আয়নের মূল্য হলো সর্বাধিক প্রধান। এখন রবীন্দ্রনাথের যখন আপনি ছোট গল্প পড়বেন, আপনি পোস্টমাস্টার পড়বেন, আপনি খোকাবাবুর প্রত্যাবর্তন পড়বেন,
আপনি অতিথি পড়বেন, আপনি রাসমণির ছেলে পড়বেন, বা আপনি যাই পড়েন না কেন, বা আপনি শাস্তি পড়বেন, এই যে চরিত্র নির্মাণের যে তার মুন্সি আনা, এবং তা হলো এই যখন তিনি শিলাইদহ ছিলেন, যিনি তখন সাজাদপুর ছিলেন, তখন এই অঞ্চলের জনজীবন, মানুষ তার ছোট গল্পে যেভাবে বিধৃত হয়েছে, এই ইতিহাস আপনি তো কোনো লিখিত, কোনো অফিসিয়াল কোনো ইতিহাসে সেই পাবেন না, যেটা রবীন্দ্রনাথ যেটি রচনা করেছেন। এবং সেই রবীন্দ্রনাথ একজন শিল্পী, সেই রবীন্দ্রনাথ একজন নির্মম শিল্পী। কখনো কখনো আমি যখন নিজে ব্যক্তিগতভাবে অতিথি তারাপদকে পড়তে গিয়েছি, তখন আমার এত বিরক্তি লেগেছে যে একজন মানুষ, একজন লেখক এত নির্মম হবেন। বা আমরা যখন একজন পোস্টমাস্টারকে দেখি, খোকাবাবুর প্রত্যাবর্তন, চন্নকে খোকাবাবু, খোকা মানে জলে ডুবে মারা যাচ্ছে, পানিতে ডুবে বর্ষায় মারা যাচ্ছে, একটি নিজের সন্তানকে তিনি খোকাবাবু হিসাবে পালন করে, তারপরে এই যে মানে আপনার জগৎ, এই জগৎ হলো রবীন্দ্রনাথের একটি সৃষ্ট জগৎ। সেই জগৎ হলো সাহিত্য যারা পিপাসু তাদের জন্য এই জগতে একটি অবিনশ্বর জগৎ বলা চলে। এবং রবীন্দ্রনাথের বাংলা সাহিত্যের, আমি এই রবীন্দ্র নজরুলের সম্পর্কের বিষয়গুলির মধ্যে দিয়েই আমার যাওয়াটা হলো প্রধান কারণ। এবং আপনি জানেন যে রবীন্দ্রনাথ যখন মারা গেলেন 1941 সালে, তখন বলা চলে যে রবীন্দ্রনাথ নজরুলের অসুস্থতার কারণও সেখানে নিহিত রয়েছে। এবং এটি খুবই হলো মানে যদি আমি বলি যে এটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা। যেমন তিনি নজরুলকে নিয়ে রেডিওতে, রবীন্দ্রনাথকে নিয়ে রেডিওতে যে কবিতা পড়তে পড়তে তিনি মানে আবেগে তিনি মূর্ছা গেলেন, ফেন্ট হয়ে পড়লেন, তিনি পুরো কবিতা পড়তে পারলেন না। এই তার অসুস্থতার শুরু। একজন কবি, তার পূর্ববর্তী কবি, যিনি তার 38 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং যার বিকাশ হয়েছিল অনেক ইয়েতে, এবং যিনি একজন তরুণ কবি যার বয়স তখন 42 বছর, তিনি প্রথম রবীন্দ্রনাথ মৃত্যু হলো, নজরুলের জীবন বা লেখক জীবনের অবসান ঘটে গেল প্রায়। এবং এরপরে নজরুল মাত্র 8-9 মাস সক্রিয় ছিল। তারপরও 23 জুলাই নজরুল পরের বছরে চিরতরে অসুস্থ হয়ে পড়লেন। তাহলে এই দুই কবির সঙ্গে একটা সম্পর্ক বলা চলে অনেকটা আধ্যাত্মিক, অর্থাৎ দুই কবি মূলত মিলে একটা বাংলা সাহিত্য রচনা করেছিলেন। এখন তাদের ব্যক্তিগত সংকীর্ণতা, তাদের ব্যক্তিগত বৃহত্তর মানসিকতা, সেটি তো হলো ব্যক্তির পেঁচাল, ব্যক্তি বা তার কালের পেঁচাল। এই পেঁচাল তো আমরা কোনোদিন শেষ করতে পারবো না। ধরুন একজন মোগল সম্রাটদেরকে পছন্দ করে, তো আমরা যারা মোগল সম্রাট মুসলমান, আমি অনেককেই হয়তো বলতে শুনি যে আমাকে আমার বাসা মোহাম্মদপুর। আপনি দেখবেন যে মোহাম্মদপুর এলাকায় সব মোগল সম্রাটদের নাম আছে, এমনকি শেরশাহ নাম আছে, শাহজাহান রোড আছে, নূরজাহান রোড আছে, তাজমহল রোড আছে, মানে আওরঙ্গজেব রোড আছে, কিন্তু একটি রোড নয়, সেই রোডের নাম হলো আকবর রোড নয়। তো এখন কেন এই যে মানে নির্বোধ
মানসিকতা। তারা মনে করে যখন এই মোহাম্মদপুর যে মানে বিহারি বা নির্বাসিতদের যে আশ্রয় পাকিস্তান সরকার করেছিলেন যে অঞ্চল, সেখানে আকবরকে কোনো রোডে রাখা হয়নি, কেননা আকবর যথেষ্ট মুসলিম নন। এখন প্রশ্ন হলো যে যদি আকবরকে আমরা না পেতাম, তাহলে মুসলমান আওরঙ্গজেবকে আমরা কিভাবে পেতাম? তাহলে আওরঙ্গজেবের আলোচনা কিভাবে আসতে পারে আকবর ছাড়া, বাবর ছাড়া, হুমায়ুন ছাড়া, জাহাঙ্গীর ছাড়া, শাহজাহান ছাড়া? আওরঙ্গজেব হলো তার কবর দিয়েছিলেন, কবর দিতে তার খরচ হয়েছিল 12 টাকা 14 আনা না কত, যাই হোক, তিনি টুপি সেলাই করেছিলেন। তিনি তার সব আয়টাই রাজ্যের জন্য বা যুদ্ধের জন্য ব্যয় করতেন। কিন্তু তার মার কবর দিতে তো বেঙ্গলে দুর্ভিক্ষ হয়েছিল। অর্থাৎ দুটি কাজের কোন কাজটি বড়? আমরা ইতিহাসের গল্প ছাড়া আর কি বলতে পারি? একটি তাজমহল বানানো হয়েছে, সেটার জন্য বেঙ্গলে হয়েছে, মানে আপনার দুর্ভিক্ষ হয়েছে। এমনকি তার বাবা যে সিংহাসন বানিয়েছে, ময়ূর সিংহাসন, সেটি বানাতে তখন 4 কোটি টাকা খরচ হয়েছে। তো এখন কোনটি ভালো? ইতিহাসে যদি এখন শাহজাহান যদি এই সমাধি না বানাতো, তাহলে মুসলমানদের এত বড় যেমন কীর্তি থাকতো না। এবং যে মুসলমান হলো এইটার নিন্দা করতেছে, সেও আবার তাজমহলের প্রশংসা করতেছে। আবার যে আওরঙ্গজেবকে প্রশংসা করতেছে বা নিন্দা করতেছে। অর্থাৎ মানুষের এই সকল কীর্তি হলো একটি গল্পের মধ্য দিয়ে আমরা আমাদের কালে এসে পাই। আমরা এই গল্প করছি এবং পরের কাল পাবে। রবীন্দ্রনাথ যে বাংলা সাহিত্যে যে 1000 বছরের আমরা বলি, বিশেষ করে লিখিত বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথের কালে তখনও 16 সালের আগে তো চর্যাপদেরই আবিষ্কার হয়নি। তাহলে রবীন্দ্রনাথ জানতে পারছেন না যে চর্যাপদ 300-400 বছর ইতিহাস। তিনি খুব কমই তার পড়তে হয়েছে দেশি বিদেশে। মাইকেলকে আমরা পেয়েছি, মাইকেলকে আমরা তার আগে যে পেলাম, তিনিও তো তার পিতার ধর্ম গ্রহণ করেননি। তিনি আবার তার পিতাও ফার্সি পণ্ডিত ছিলেন। যে আমরা সাহিত্য সংস্কৃতি, আমাদের নির্মাণ, স্থাপত্য কলা এবং আমাদের কর্মকে কোন পথে পরিচালিত করব, রবীন্দ্রনাথ, নজরুল কিংবা আমরা উপনিবেশিক অর্থে শেক্সপিয়ারকে পেলেও আমরা একজন শেক্সপিয়ার, একজন মিল্টন, একজন এলিয়ট, ইয়েটস, পাউন্ড, এগুলিকে আমরা পাঠের কি আমাদের অবশ্য পাঠের মধ্যে থাকে না? সর্বদাই সেই জায়গা আমরা আলোচনা করতে পারি। এই আলোচনাটা রবীন্দ্র নজরুলের এই আলোচনার দ্বারা আমি নজরুলকে সবসময় মধ্যে বা সেন্টারে স্থাপন করি। বিশেষ করে বাংলাদেশের সাহিত্যের জন্য বা ঢাকা সাহিত্য অঙ্গনের জন্য নজরুল এবং রবীন্দ্রনাথ বিশেষ করে আমাদের কাছে একটি অনেকগুলি বার্তা দেয়। একটি হলো যে তার সৃষ্টিশীলতার যে তার সাবলিমিটি যে তৈরি করেছিলেন, সেটা যেমন একটি গুরুত্বপূর্ণ, তেমন বার্তা দেয় যে তাদের একটি দার্শনিক এবং চিন্তার একটা পজিশন ছিল। রবীন্দ্রনাথ তো সর্বদাই রাজনীতিকে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাননি। নজরুলও এক অর্থে সব ধরনের রাজনীতি বা রাজনীতির সঙ্গে থাকা না থাকার বাইরে থেকে আসছেন এবং তারা সবাই কালের রাজনীতি করেছেন। হয়তো আমরাও আমাদের কালের রাজনীতির কারণে সেটিকে অনেক ক্ষেত্রে যেটিকে বিরোধাত্মক মনে করি সেটাকে নিতে চাইনি। কিন্তু সাহিত্য পাঠের দিক থেকে কিংবা আমরা বিশ্ব সাহিত্যের মধ্য থেকে বাংলা ভাষা সাহিত্যের প্রশ্ন যদি আসে, তাহলে সেটা থেকে তো একজন নজরুলকে যখন আমরা পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে পারি, তখন একজন রবীন্দ্রনাথও বিশাল বটমূল হয়ে আমাদের সামনে থাকে এবং যার চর্চা করার জন্য বা তার হেজিমনি তৈরি, এখনও অন্য কারোর হেজিমনি তৈরি হচ্ছে, সেরকম একটা চিন্তার বাইরে থেকেই রবীন্দ্র পাঠ, নজরুল পাঠ। আপনি রবীন্দ্র পাঠ করবেন না, আপনি তলস্তয় পাঠ করবেন না, আপনি গোর্কি পাঠ করবেন না,
চেকভ পাঠ করবেন না, আপনি দস্তয়েভস্কি পড়বেন না, আপনি শেক্সপিয়ার পড়বেন না, নজরুল পড়বেন না, আপনি কাকে পড়বেন? তো আপনি কীভাবে কবি হবেন, কিভাবে লেখক হবেন, আর কিভাবে হলো আপনার নিজের জগৎকে সমৃদ্ধ করবেন? এটা হলো একটা সমৃদ্ধের জগৎ। যদি 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 তাজমহল তৈরি হতে বেঙ্গলে দুর্ভিক্ষও হয়, তাহলে এটি একটা ইতিহাস। কিন্তু তাজমহল হলো বাস্তব। আমরা তাজমহল দেখে আনন্দিত হই। আর দুর্ভিক্ষ হয়েছিল, কোনো মানুষ মারা গিয়েছিল, সেটা ভেবে কষ্ট পাই এবং সেই কষ্টের কথাও আমরা বলি। কিন্তু সেটা তো একটি আরেকটা দিয়ে কোনো প্রতিস্থাপিত কখনোই কোনো কালে হয় না। সুতরাং আমরা এই আজ এই রবীন্দ্র জন্ম দিনে রবীন্দ্রনাথকে স্মরণ করলাম নজরুলের দৃষ্টি থেকে, যে পুনর্বার যদি জন্মাই তাহলে তোমার কবিতা পাঠ করার জন্য, তোমার সাহিত্য পাঠ করার জন্য জন্মাবো, এই কথাটিকেও যেন আমরা স্মরণে রাখি। তো সবাই ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।